এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন তারা তো তাদের এই রক্তের উপরে দিয়েই তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। ও আমরাও আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি, তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে, সবাই মিলে এই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে দেশ চালাতে। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশ বিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাব নিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেই ভদ্রলোকের দায়িত্ব হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ উনি দেখি সারাদিন সংসদে গিয়ে সংবিধান চর্চা করে। তো আমার মনে হয় যে উনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বাদ দিয়ে উনি নিজে একটা কমিটি করে, সংবিধান বিশেষজ্ঞ কমিটি করে এইটা নিয়ে চর্চা করুন। এইটা তাহলে মানুষের শিক্ষা টিক্ষা দিতে পারবে। বাংলাদেশে সারা দেশে প্রতিদিন হত্যা, লুণ্ঠন, দাদাবাদিতে অতিষ্ঠ মানুষ, অথচ সেদিকে তার কোনো খেয়াল নাই, সেদিকে তার কোনো কাজ নাই। সে আছে সারাদিন সংবিধান চর্চা, সংবিধান নিয়ে, যেখানে আইন মন্ত্রী হয়ে গেছে এই কথাগুলো বলার, সেখানে কিন্তু সেগুলো করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে এসে বাংলাদেশের রাজনীতি জমিয়ে উঠেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি নির্বাচনের আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, ইস্তেহার দিয়েছিল, সেগুলো কিছুই পূরণ করতেছে না, বরং সে উল্টো দিকে গণভোট তারা বাতিল করে দিয়েছে এবং আরও অনেকগুলো জিনিস তারা বাতিল করার প্রক্রিয়াধীন রয়েছে। তো এমন তো অবস্থায় জামাত শিবির, এনসিপি এরা তো বসে থাকতে পারে না। আজকে জামাতে ইসলামের বিক্ষোভ সমাবেশ আছে, এর সাথে এনসিপি শিবিরও যোগ দেবে। তো দর্শক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই সব বিষয় নিয়ে কথা বলেছেন এবং বর্তমানে যে বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, তেলের সংকট আপনারা দেখতে পাচ্ছেন, এমন তো অবস্থায় শিশুদেরকে আবারও অনলাইনে ক্লাস করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপির সরকার। এই বিষয় নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অসাধারণ বক্তব্য দিয়েছেন। তো দর্শক, এখনই আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। সংবিধানের যে ধারাগুলার কারণে ফ্যাসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য, নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা গণভোটে হাত দেবেন। জনগণ দিয়েছে, তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে সংশোধন আর সংস্কারে তফাৎ কি? একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে জোড়া দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামার 3টা অংশ, ছিঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছেঁড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফ্যাসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলার কারণে ফ্যাসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, সংকট আপনারা তৈরি করেছেন, এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে।
আমরা 2টা শপথ নিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। আমরা আমাদের জায়গায় রয়ে গেছি। আমরা সরকারি দলকে বলবো, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যেই জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে 5 আগস্ট পরিবর্তন এনেছিল, সেই জনগণের মৃত্যু হয় না। এই জনগণ এখনো জীবিত, এখনো জাগ্রত। বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের নেতৃত্বে শেষমেশ ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। যেমন আগে নেমেছি এখনো আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এখন যদি আবার স্কুল থেকে বিরত রেখে তাদের হাতেই ডিভাইস দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের মেধার মৃত্যু ঘটবে। শুধু কি তাই, একটা শিশু যখন স্কুলে যায় সে একটা সঙ্গ পায়, অ্যাসোসিয়েশন পায়। কিন্তু সেই শিশুটা যদি ঘরে বসে থাকে, তাকে যদি বলা হয় ঘরে বসে ক্লাস করো, শিশুরা হচ্ছে চপলা চঞ্চল। ক্লাসরুমে ঢুকে একটা মাত্র বা 2টা দরজা, শিক্ষক খেয়াল রাখেন কে নড়াচড়া করে আর কে মনোনিবেশ করে। কিন্তু সে যখন স্বাধীন থাকবে তারে দেখবে কে? সে যদি ডিভাইস টেবিলের উপরে ফেলে রেখে গিয়ে খেলতে লাগে, তাও তো করার কিছু নেই। ঘুমাইয়া পড়ে, তাও করার কিছু নেই। যদি তারা খুনসুটি খেলে ভাই বোনেরা, তাও করার কিছু নেই। এইভাবে মেধার অপমৃত্যু ঘটবে। অথচ আশ্চর্য, আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে, এটা বাংলাদেশের সৃষ্ট নয়, আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই এই সমস্যা উত্তরণে। সরকার বলে কোনো সমস্যাই নেই। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। আমরা জিজ্ঞেস করেছি, তাই যদি হয় তাহলে একজন গাড়ি চালক, একজন বাইক চালক কেন তাহলে পেট্রোল পাম্পের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়? কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়? কেন তাদেরকে রোদে শুকাতে হয়? কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়? বাইক চালকরা বলছে, আগে 7-8 ঘন্টা দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন তেলের কারণে 3 ঘন্টাও বাইক চালানোর সময় পাই না। জনজীবনের সকল ক্ষেত্রে এই দুঃসহ যাতনা নেমে এসেছে। আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। এটা অবশ্য ঠিক, তেলের অভাব কার জন্য নাই এটা বলে নাই। কারো কারো লোক ড্রাম ভর্তি করে নিজেদের ঘরে, বাঁশ জাড়ে, গোয়াল করে বিভিন্ন জায়গায় তারা তেল রেখে দিয়েছে। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই বন্ধ, কিন্তু ওখানে গেলে তেল পাওয়া যায়। 120 টাকা দামের তেল ওখানে গেলে 300 টাকায় পাওয়া যায়। এইভাবে জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে।
মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির চাকা চলে, পাবলিক ট্রান্সপোর্ট চলে। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি, কি একটা অস্পষ্টতা। আমরা সরকারকে আহ্বান জানাবো এটা থেকে বের হয়ে আসো। আপনারাই বলছেন সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মিলে জিলে বাংলাদেশ। তো কোথায় সবাই মিলে? সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনলেন। তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।